আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পর্বে দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, এই অধ্যায়টির ময়মনসিংহ বোর্ড 2025 সালে আসা একটা সৃজনশীল প্রশ্নের সমাধান করব। সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। যেমন এখানে বলা হলো পি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4 একটি বহুপদী। এই যে উদ্দীপকে এই তথ্যটা দেওয়া, এটা বহুপদী দেওয়া, এটার আলোকে সৃজনশীল প্রশ্নটার সমাধান করতে হবে। আমরা ধারাবাহিকভাবে সম্পূর্ণ প্রশ্নটির সমাধান করব। ক নম্বর প্রশ্নে বলা হলো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0। এই যে একটা সমীকরণ দেওয়া, এই সমীকরণের নিশ্চায়ক এবং মূলের প্রকৃতি নির্ণয় করো। ক নাম্বার একটা সমীকরণ দিয়ে দিছে এবং সেই সমীকরণ থেকে নিশ্চায়ক বের করতে বলছে এবং মূলের প্রকৃতি, অর্থাৎ সেটা কি মূল যেটা, সেটা কি মূলদ হবে নাকি অমূলদ হবে, বাস্তব হবে নাকি অবাস্তব হবে, সমান হবে নাকি অসমান হবে, এই জিনিসটা তারা জানতে চেয়েছে। তো আমরা এই সমীকরণটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সেই সমীকরণের সাথে তুলনা করার মাধ্যমে নিশ্চয়কের মান বের করে ফেলবো, বি স্কোয়ার মাইনাস 4ac এই সূত্রের মাধ্যমে, এবং মূলের প্রকৃতিও সেখান থেকে আমাদের সামনে চলে আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলেন আমরা এখন প্রশ্নটা সমাধান করে ফেলি। তো আমরা লিখলাম এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0 এই সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণের সাথে তুলনা করে পাই। দেখেন, আমরা যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণের সাথে যে তুলনা করব, এখানে এক্স স্কোয়ারের সামনে এ আছে, এখানে এক্স স্কোয়ারের সামনে 1 আছে, তার মানে এ এর মান হিসাবে আমরা 1 লিখব। সহগ, এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ। এখানে এক্স এর সহগ হিসাবে বি আছে, এখানে এক্স এর সহগ হিসাবে -5 আছে, তাহলে বি ইকুয়াল টু -5। এখানে সি, এখানে 2, তাহলে সি ইকুয়াল টু 2। তাহলে আমরা এ এর মান 1, বি এর মান -5, সি এর মান 2 এগুলো পেলাম। এখন আমরা নিশ্চয়ক বের করব। নিশ্চয়কের সূত্র হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে সূত্র, নিশ্চয়ক নির্ণয়ের সূত্র। তো বি এর জায়গায় বি এর মান বসাই, এ এর মান বসাই, সি এর মান বসাই, ক্যালকুলেশন করলে আসে 17। নিশ্চয়কের মান কত আসে? 17। তো এই 17 শূন্যর চাইতে বড়, কিন্তু এটা পূর্ণবর্গ না। 17 এটা শূন্য চাইতে বড়, কিন্তু এটা পূর্ণবর্গ না। এমন কোনো পূর্ণ সংখ্যা নাই যাকে যদি আমি স্কোয়ার করি তাহলে 17 পাই না। 4 4 16, 5 5 25, কিন্তু 17 তো হয় না। তার মানে এই 17 পূর্ণবর্গ সংখ্যা না, এটাকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা আসে না। তো সেই ক্ষেত্রে যদি আমরা দেখতে পাই নিশ্চয়কের মান শূন্যর চাইতে বড় কিন্তু পূর্ণবর্গ না, তখন মূলদ্বয় মানে রেজাল্ট, মূলদ্বয় তারা বাস্তব হয়, অসমান হয়, অমূলদ হয়। সবাই একটু বোঝার চেষ্টা করি। আমাদেরকে বলছে নিশ্চয়কের মান বের করো, ওকে ফাইন, নিশ্চয়কের মান বের করলাম 17। আমাদেরকে বলছে মূলের প্রকৃতি নির্ণয় করো, আর মূলের প্রকৃতি নির্ণয় করা হয় মূলত নিশ্চয়কের মাধ্যমে। নিশ্চয়কের মান শূন্যর চাইতে বড় কিনা, পূর্ণবর্গ নাকি পূর্ণবর্গ না, শূন্যর সমান কিনা, শূন্যর ছোট কিনা, এগুলোর উপরে নির্ভর করে মূল এর প্রকৃতি আমরা বলতে পারি। তো এখানের মধ্যে যদি আমরা জানি যে নিশ্চয়কের মান শূন্যর চাইতে বড় কিন্তু পূর্ণবর্গ যদি না হয়, তাহলে সেই ক্ষেত্রে এই যে সমীকরণটা দেওয়া, এটা সমাধান করলে যে রেজাল্ট আসবে তাকেই তো মূল বলা হয়। দুইটা রেজাল্ট আসবে, এই জন্য বলছে মূলদ্বয়, দুইটা রেজাল্ট আসবে। ওই দুইটা রেজাল্ট বাস্তব, ওই দুইটা রেজাল্ট অসমান মানে সমান না, ওই দুইটা রেজাল্ট অমূলদ হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ। আমরা এখন খ নাম্বার প্রশ্নে যাব। খ নাম্বার প্রশ্নে বলছে পি অফ এক্সকে এক্স মাইনাস এম এবং এক্স মাইনাস এন দ্বারা ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে যেখানে এম নট ইকুয়াল টু এন, তাহলে দেখাও যে এম কিউব প্লাস এন কিউব প্লাস এম স্কোয়ার এন প্লাস এম এন স্কোয়ার প্লাস এম প্লাস এন ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থীরা, এই যে খ নম্বরের যে প্রশ্নটা আপনারা দেখতেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধ্যায় 2 বীজগাণিতিক রাশি থেকে যেই সৃজনশীল প্রশ্নগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে আসতেছে, সেখানে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে এরকম একটা প্রশ্ন দিয়ে দিচ্ছে যে একটা বহুপদী দিয়ে বলল এক্স মাইনাস এম এবং এক্স মাইনাস এন দ্বারা ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে এবং এম নট ইকুয়াল টু এন হয়, তাহলে দেখাও যে এইটা সমান 0। এই একই রকমের প্রশ্ন বারে বারে আসতেছে বিভিন্ন বোর্ডের মধ্যে। তো এটা ভালো করে বোঝার চেষ্টা করবো আমরা সবাই। তো আমরা এখন আমাদের এখানে কি বলল যে পি অফ এক্স, এই যে উদ্দীপকের যে বহুপদীটা,
তাকে এক্স মাইনাস এম দ্বারা ভাগ করব। আচ্ছা, এক্স মাইনাস এম দ্বারা ভাগ করলে ভাগশেষটা কি হবে? আমরা জানি যে যেটা দ্বারা ভাগ করতে বলে সেটা ইকুয়াল টু 0 মনে মনে আমরা ধরে ফেলবো। তাহলে এক্সের মান চলে আসবে এম। এই যে এক্সের মান এম আসলো, আমরা এখানে তো এক্সের জায়গাতে এম বসাবো, অর্থাৎ পি অফ এম। তাহলে এক্স মাইনাস এম দ্বারা ভাগ করলে ভাগশেষ কত আসবে? পি অফ এম। অর্থাৎ এই বহুপদীর যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা এম বসাবো, ক্যালকুলেশন করব, সেটাই ভাগশেষ। তাহলে এক্স মাইনাস এম দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? পি অফ এম। আমরা যদি এক্স মাইনাস এন দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে? পি অফ এন। আমরা দেখব কত রেজাল্ট আসে, সেটাই ভাগশেষ। তো আমাদেরকে বলতেছে এক্স মাইনাস এম দ্বারা ভাগ করলে যেই ভাগশেষ আসবে, এক্স মাইনাস এন দ্বারা ভাগ করলে সেই একই ভাগশেষ আসবে। মানে ভাগশেষ দুইটা সমান সমান। এটা দ্বারা যেই ভাগশেষ আসবে, এটা দ্বারা যেই ভাগশেষ আসবে, দুইটা ভাগশেষ একই, এই যে একই ভাগশেষ। তখন আমরা মাঝখানে সমান চিহ্ন দিব। এটা দিয়ে যেই ভাগশেষ আসবে, এটা দিয়ে যেই ভাগশেষ আসবে, আমরা দুইটার মাঝখানে সমান চিহ্ন দিয়ে যখন অঙ্কটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, আমাদের এই অঙ্ক প্রমাণ হয়ে যাবে। অঙ্কটা সহজ আছে, অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট হইলেও অঙ্কটা সহজ আছে। তো চলেন আমরা এখন সমাধান করে ফেলি। আমরা উদ্দীপকের সেই বহুপদীটাকে আগে ঠিকঠাকভাবে লিখলাম। দেওয়া আছে পি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4। এবার এক্স স্কোয়ার দ্বারা এই ব্র্যাকেটকে গুণ করি, 5 দ্বারা ব্র্যাকেটকে গুণ করি, তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 এক্স স্কোয়ার প্লাস 5 এক্স স্কোয়ার মাইনাস 20। ক্যালকুলেশন করলে সবশেষে আমরা এটা পাই, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 20। তো আমরা এই যে পি অফ এক্স ইকুয়াল টু এই বহুপদীটা পেলাম। এখন এটাকে এক্স মাইনাস এম দ্বারা ভাগ করব। তাহলে ভাগশেষ হবে এক্সের জায়গায় এম, পি অফ এম। এক্সের জায়গায় এম বসাবো, এক্সের জায়গায় এম বসাবো। তাহলে আমরা পেয়ে গেছি এক্স মাইনাস এম দ্বারা ভাগ করলে ভাগশেষ এটা আসে। এবার আমরা পি অফ এক্সকে এক্স মাইনাস এন দ্বারা ভাগ করব। তাহলে এক্সের জায়গায় এন বসবে, এখানে এক্সের জায়গায় এন বসবে, এটা হচ্ছে ভাগশেষ। তাহলে যখন আমরা এক্স মাইনাস এম দ্বারা ভাগ করেছি, ভাগশেষ পেয়েছি এম টু দি পাওয়ার 4 প্লাস এম স্কোয়ার মাইনাস 20। যখন আমরা এটাকে এক্স মাইনাস এন দ্বারা ভাগ করেছি, ভাগশেষ পেয়েছি এন টু দি পাওয়ার 4 প্লাস এন স্কোয়ার মাইনাস 20। প্রশ্নেই যেহেতু বলা আছে ভাগশেষ দুইটা সমান, তো আমরা মাঝখানে সমান চিহ্ন দিলাম। পি অফ এম ইকুয়াল টু পি অফ এন, তারা সমান। এই যে ইকুয়াল টু চিহ্ন দিয়েছি আমরা, সমান। পি অফ এম এর মানটা লিখলাম, পি অফ এন এর মানটা লিখলাম। সবাইকে একপাশে নিয়ে আসি, সবাইকে একপাশে নিয়ে আসি। হ্যাঁ, দেখেন আমরা এই যে এন টু দি পাওয়ার 4 এই সাইডে আনলাম, এন স্কোয়ার এই সাইডে আনলাম, মাইনাস 20 এই সাইডে আনলাম। এম টু দি পাওয়ার 4 মাইনাস এন টু দি পাওয়ার 4 আমরা এটাকে ভেঙে লিখতে পারি, এম টু দি পাওয়ার 4 মাইনাস এন টু দি পাওয়ার 4। ভেঙে লিখলে বলতে পারি এম স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে দেখেন ব্র্যাকেটের ভিতরে থাকা এম স্কোয়ারকে যদি মনে মনে এ বলি, ব্র্যাকেটের ভিতরে থাকা এন স্কোয়ার যদি মনে মনে বি বলি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এ প্লাস বি, এ মাইনাস বি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এখানে এ বলতে এম স্কোয়ারকে ধরছি, মানে স্কোয়ার সহ এম স্কোয়ারকে আমরা বলেছি এ, এন স্কোয়ারকে আমরা বলেছি বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি, এ মাইনাস বি। তো ওই হিসাবে এখানে ডাইরেক্ট লিখে ফেলা হয়েছে কথাটা, এম টু দি পাওয়ার 4 মাইনাস এন টু দি পাওয়ার 4। এটাকে যদি আমরা ভাঙি, ভেঙে ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি, যদি ভাঙি তাইলে হয় এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। এটাকে ভেঙে লিখলাম, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার যা আছে তাই ব্র্যাকেটে লিখলাম, মাইনাস 20 প্লাস 20 বাদ চলে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, এই লাইনটা থেকে আমরা এখন এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারকে কমন নেব, কারণ এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এখানেও আছে, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এখানেও আছে। তাহলে আমরা এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার কমন নিলাম। আমরা জানি যে যেটা আমরা কমন নিই সেটা দিয়ে সবাইকে ভাগ করতে হয়। তাহলে এই যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার কমন নিব, এটা দিয়ে যদি এটাকে ভাগ করি, তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাদ থাকবে কি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। আবার 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 যেটা কমন নিলাম এটা দিয়ে এটাকে ভাগ করি, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার দিয়ে যদি এটাকে ভাগ করি, তাহলে কাটাকাটি গিয়ে 1 থাকবে। তাহলে এই যে প্লাস কাটাকাটি গিয়ে এই যে 1, তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার দিয়ে যখন এখানে ভাগ করব 1 থাকবে। তাহলে আমরা এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার কমন নিলাম, কমন নেওয়ার পরে এটা লিখলাম।
এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হিসাবে লিখতে পারি এম প্লাস এন এম মাইনাস এন, এটা যা আছে তাই। প্রিয় শিক্ষার্থীরা, এখন একটা ঘটনা ঘটবে। যেই অবস্থাতে আছে ইতিমধ্যে কিন্তু আমরা উৎপাদক হিসাবে এদেরকে পেয়ে গেছি, এইটা গুণ এইটা গুণ এইটা সবাই গুণাকারে আছে ইকুয়াল টু 0, সবাই গুণাকারে আছে ইকুয়াল টু 0। এই ক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেককে ইকুয়াল টু 0 বলতে পারি। এইটা ইকুয়াল টু 0, এইটা ইকুয়াল টু 0, এইটা ইকুয়াল টু 0। কিন্তু ঘটনাটা হচ্ছে আমরা যদি এম মাইনাস এন ইকুয়াল টু 0 বলে ফেলি তাহলে একটা সমস্যা হবে। প্রশ্নে স্পষ্ট করে বলা আছে এম এবং এন তারা সমান না। প্রশ্নটা বলা আছে এম নট ইকুয়াল টু এন, এম নট ইকুয়াল টু সমান না, এম নট ইকুয়াল টু এন। কিন্তু আমরা যদি এম মাইনাস এন ইকুয়াল টু 0 বলে ফেলি তাহলে এম এবং এন সমান হয়ে যাবে। আমরা যদি বলি যে এম মাইনাস এন ইকুয়াল টু 0 তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী লাইনে গিয়ে এম ইকুয়াল টু এন হয়ে যাবে, এম ইকুয়াল টু এন হয়ে যাবে। তাহলে প্রশ্নে দেওয়া শর্ত ভঙ্গ হয়ে যাবে। তাহলে প্রশ্নে দেওয়া শর্ত তো ভঙ্গ করা যাবে না, তাহলে এম এবং এন সমান হতে পারবে না, তাহলে এম মাইনাস এন 0 সমান হইতে পারবে না। তাহলে সেই ক্ষেত্রে এম মাইনাস এন ইকুয়াল টু 0 এই কথাটা আমরা বলবো না, এম মাইনাস এন অঙ্ক থেকেই বাদ। কারণ এই এম মাইনাস এন যদি এখন অঙ্কে থাকে তাহলে শর্ত ভঙ্গ হবে, শর্ত ভঙ্গ হইলে আমরা অঙ্ক আর সামনের দিকে আগাইতে পারবো না। তাহলে আমরা শর্ত ভঙ্গ করতে চাচ্ছি না, এই কারণে এম মাইনাস এন এটাকে আমরা অঙ্কের মধ্যে রাখবই না, কারণ রাখলেই শর্ত ভঙ্গ হয়ে যাবে। ওকে, তাহলে এটা বাদ ভাইয়া, বাদ। আপনারা অনেকে বলতে পারেন স্যার বাদ যে দিলেন, কেমনে দিলেন? অন্য একটা চিন্তা যদি আপনি করেন যে আপনার দরকার বাদ দেওয়া এই মুহূর্তে, যে ও থাকলে তো অঙ্কের সমস্যা হইতেছে। তো এম মাইনাস এন এখানে গুণাকারে আছে, তাহলে আপনি চিন্তা করেন যে এম মাইনাস এন তো গুণাকারে আছে, তাহলে এটাকে যদি ওই সেটে পাঠাই তাহলে ভাগ হবে। তাহলে এম মাইনাস এনকে যদি আপনি ওই সেটে পাঠাই দিয়ে ভাগ করেন তাহলে 0কে যদি এম মাইনাস এন দ্বারা ভাগ করেন 0ই হবে, 0ই হবে। তাহলে যেহেতু আপনার উদ্দেশ্য এম মাইনাস এনকে বাদ দেওয়া, তাহলে এম মাইনাস এনকে ওই সেটে পাঠান, ভাগ করে দেন, 0ই হয়ে যাবে, শেষ। আচ্ছা, তাহলে এম প্লাস এন থাকলো, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস 1 থাকলো ইকুয়াল টু 0। এখন আমরা এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেটকে গুণ করে দিই, দুইটা ব্র্যাকেট পাশাপাশি আছে, গুণ করে দিই। এম দ্বারা এম স্কোয়ারকে গুণ, এন স্কোয়ারকে গুণ, 1কে গুণ, এন দ্বারা গুণ গুণ গুণ, তাহলে গুণ করে দিলে আমরা রেজাল্টটা পেয়ে গেছি। এখন দেখেন এটা জাস্ট একটু সাজাই লিখে দিই, এম কিউব প্লাস এন কিউব প্লাস এম স্কোয়ার এন প্লাস এম এন স্কোয়ার প্লাস এম প্লাস এন ইকুয়াল টু 0। কাউকে বাদ দেওয়া হয় নাই কিন্তু। তো এটাই কিন্তু আমাদের প্রশ্নে বলছিল দেখাও যে এইটা সমান 0, দেখাও যে এইটা সমান 0। তো আমরা পুরো অঙ্কটা করার মাধ্যমে এই রেজাল্টটা দেখালাম যে হ্যাঁ আসলেই এইটা সমান 0 এসেছে। তো আমাদের এই খ নাম্বার প্রশ্নটার সমাধান করা শেষ। খুবই গুরুত্বপূর্ণ ছিল এই প্রশ্নটা। আমরা এখন গ নাম্বার প্রশ্নটার সমাধান করব। গ নাম্বার প্রশ্নে বলছে এক্স কিউব ডিভাইডেড বাই পি অফ এক্স, এটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। দেখেন উপরে এক্স কিউব আছে আর নিচে আছে পি অফ এক্স। আর পি অফ এক্স মানে আমরা কিন্তু একটু আগে অঙ্ক করেছিলাম, পি অফ এক্স মানে হচ্ছে এই যে এটা, এই যে পি অফ এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4। তাকে যদি আবার গুণ করি তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 20 হয়। তো গুণ করার দরকার নাই, কারণ আংশিক ভগ্নাংশের অঙ্ক যখন করতে যাই আমরা তখন হরকে উৎপাদক হিসাবে ভেঙে ভেঙে রাখতে হয়। আচ্ছা, তো পি অফ এক্স মানে হলো এক্স স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4। তো আমাদেরকে বললো এক্স কিউব ডিভাইডেড বাই পি অফ এক্স, এটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। আমরা উদ্দীপকের পি অফ এক্সকে হরের মধ্যে বসাবো, তারপর থেকে ভেঙে ভেঙে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করে ফেলব। তো চলেন আমরা এখন গ নাম্বার প্রশ্নের সমাধান করি। তো আমরা এখন গ নাম্বার প্রশ্নের সমাধানটা করে ফেলি। দেওয়া আছে পি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4। আমরা এক্স স্কোয়ার মাইনাস 4কে ভাঙতে পারি, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এ মাইনাস বি অ্যাপ্লাই হবে, এক্স প্লাস 2 এক্স মাইনাস 2। তো আমাদের প্রশ্নে যেটা দিছে এক্স কিউব ডিভাইডেড বাই পি অফ এক্স, তো এক্স কিউব লিখলাম আর পি অফ এক্সের জায়গায় এক্স স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2।
আমরা এখন এক্স কিউব ডিভাইডেড বাই পি অফ এক্স বলতে এটাকেই বুঝবো, এক্স কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। আমরা লিখবো ধরি, কি লিখবো, ধরি এক্স কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 অভেদ চিহ্ন। এবার এই হরের মধ্যে থাকা প্রত্যেকটা উৎপাদককে আলাদা আলাদা করে লিখব। এক্স স্কোয়ার প্লাস 5 এটা একটা উৎপাদক, এক্স প্লাস 2 এটা একটা উৎপাদক, এক্স মাইনাস 2 এটা একটা উৎপাদক, এগুলো প্রত্যেকটাকে আলাদা করে লিখব। এবার লবের মধ্যে আমরা কি লিখব, যদি হরের মধ্যে চলকের পাওয়ার হিসেবে 2 থাকে, হরের মধ্যে চলকের পাওয়ার হিসেবে 2 থাকে, তাহলে লবের মধ্যে আমরা অঙ্কের বাইরে থেকে 2টা ইংরেজি অক্ষর নিয়ে আসব। তো আমরা নিয়ে আসলাম এ, তার সাথে চলকটা গুণ প্লাস আরেকটা ইংরেজি অক্ষর বি। আমি আবারও বলতেছি প্রিয় শিক্ষার্থীরা, যখন আমরা হরের মধ্যে চলকের পাওয়ার হিসেবে 2 পাবো, তখন লবের মধ্যে আমরা অঙ্কের বাইরে থেকে 2টা ইংরেজি অক্ষর নিয়ে আসব। এ, তার সাথে চলকটা গুণ প্লাস বি, প্লাস এখানে তো এক্সের পাওয়ার তো 2 নাই, এক্সের পাওয়ার 1, তাহলে কোনো ভেজাল নাই, উপরে একটাই ইংরেজি অক্ষর সি। এখানে এক্সের পাওয়ার হিসেবে 1, তাহলে কোনো ভেজাল নাই, উপরে একটাই ইংরেজি অক্ষর। যখন এক্সের পাওয়ার 2 থাকবে তখন উপরে 2টা ইংরেজি অক্ষর আলাদা করে লিখতে হবে। তো আমরা এটাকে লিখলাম 1 নং সমীকরণ। অর্থাৎ এক্স কিউব ডিভাইডেড বাই পি অফ এক্সকে যখন আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করব, তখন আমরা এইরকমভাবে ফলাফলটা পাবো। এখন আমাদের কাজ হচ্ছে এ এর মান খুঁজে বের করো, বি এর মান খুঁজে বের করো, সি এর মান, ডি এর মান খুঁজে বের করে বসাও। আমরা যখন অঙ্কটা করতে করতে এ, বি, সি, ডি এদের মান নির্দিষ্ট করে খুঁজে পেয়ে যাব, সেই মানগুলোকে এখানে বসাই দিলে অঙ্কটা তখন সমাপ্ত হবে। তো আমরা এখন এদের মানগুলো বের করার কাজে নেমে যাব। আমরা 1 নং সমীকরণের উভয় পক্ষকে, 1 নং সমীকরণের উভয় পক্ষকে এই যে বাম দিকের হর যা ছিল এই হর দ্বারা উভয় পক্ষকে গুণ করব। গুণ করলে আমরা বাম পক্ষে পাই এক্স কিউব, অভেদ চিহ্ন, ডান পক্ষে পাই এই অংশটুকু। যেহেতু আপনারা ইতিমধ্যে এর আগের অঙ্কগুলো সবাই ধারাবাহিকভাবে দেখেছেন আশা করি, তো সবাই পারবেন। তো আমরা এই হর দ্বারা উভয় পক্ষকে গুণ করলাম, এই লাইনটা পেলাম, তাকে বললাম 2 নং সমীকরণ। 2 নং সমীকরণ লেখার পরপরই আমরা একটু চিন্তা ভাবনা করব যে আমার এই অঙ্কে কয়টা মান দরকার, আমার এই অঙ্কে কয়টা মান দরকার, আর আমি সরাসরি কয়টা মান বের করতে পারবো। আমার এই অঙ্কটা ফুল কমপ্লিট করার জন্য 1, 2, 3, 4 4টা মান দরকার। আমি এখান থেকে কয়টা মান সরাসরি বের করতে পারবো। সরাসরি বের করা বলতে মূলত বুঝাচ্ছি যে আমি হর থেকে চলকের মান ব্যবহার করে আমি মান বের করে ফেলতে পারবো। সেটা হচ্ছে দেখেন x + 2 এটা হর, মনে মনে x + 2 = 0 বলবো, তাহলে x এর মান হবে -2। আমি x এর মান -2 এই সমীকরণে বসাই দিলেই উপরের c এর মান চলে আসবে। x - 2 = 0 মনে মনে বলবো, তাহলে x এর মান 2। আমি এই চলকের মানটা সমীকরণে বসাই দিলে d এর মানটা চলে আসবে। অর্থাৎ আমরা নির্দিষ্টভাবে মানগুলো পেয়ে যাব। কিন্তু x² + 5 এটাকে যদি আমরা মনে মনে = 0 বলি, তাহলে x² = -5, x² = -5, x = √/-5 না, হচ্ছে না। আমরা চলকের মান এরকমভাবে পেতে পারি না যে রুটের ভিতরে একটা ঋণাত্মক সংখ্যা না, এটা হইতে পারে না। তাহলে আমরা এখান থেকে সরাসরি চলকের মান পাইলাম না, সুতরাং আমি উপরে a আর b এর মানও ডাইরেক্ট পাবো না। তাহলে আমার মান দরকার 4টা, কিন্তু আমি মান পাচ্ছি 2টা, ওই যে c আর d এর মান পাচ্ছি, কিন্তু a আর b এর মান আমি পাচ্ছি না। তখন আমাকে একটু ঘুরাইয়া কাজ করতে হবে, একটু ঘুরাইয়া কাজ করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে সহগ সমীকৃত করতে হবে, সহগ সমীকৃত করতে হবে। আর এই সহগ সমীকৃত করার জন্য আমরা একটু লাইন আরেকটু বাড়াবো। কি করব একটু বাড়ায়া? সেটা হচ্ছে এদেরকে একদম ভেঙে লিখে ফেলবো, একদম ভেঙে লিখবো। হ্যাঁ, x + 2 এর সাথে x - 2 গুণ করেন, এটার সাথে এটা গুণ করেন, সব একদম গুণ করে পুরোটা ভাঙবো। এবার এটার সাথে এটা গুণ করেন, এটার সাথে এটা গুণ করেন, অর্থাৎ কাউকে আর আলাদা করে রাখবো না, একদম সব গুণ করে একবারে লিখে ফেলবো। দেখেন প্রিয় শিক্ষার্থীরা, একেবারে পুরোটা ভেঙে লিখে ফেলবো। আমরা লিখলাম ax3, এই যে ax দ্বারা এটাকে গুণ, b দ্বারা গুণ, লাইনটা পুরোটা লিখলাম। কোনো ব্র্যাকেট আছে অঙ্কের মধ্যে? কোনো ব্র্যাকেট নাই, কারণ সব একদম গুণ করে ভেঙে লেখা হয়ে গেছে।
আচ্ছা, এবার আমরা যেই কাজটা করলাম, এই যে লাস্টের এই লাইনটা করা হয়েছে মূলত আপনাদের সুবিধার জন্য। আপনারা এই লাইনটা না করলেও কোনো সমস্যা নাই, এটা আপনাদের সুবিধার জন্য করা হয়েছে। কেমন? সেটা হচ্ছে আমরা দেখতেছি এই লাইনের মধ্যে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3, চলকের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3। তো আমরা সেই ক্ষেত্রে এক্স কিউব তাদের সহগগুলোকে একত্রে লিখলাম। এক্স কিউবের সহগ এ, এক্স কিউবের সহগ প্লাস সি, এক্স কিউবের সহগ প্লাস ডি। তাহলে এক্স কিউবের সহগগুলোকে একত্রে লিখলাম। এরপরে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ, এরপরে এক্সের সহগ, তারপরে চলক নাই এমন পদগুলোকে আমরা লিখলাম। এটা লিখলাম মূলত আপনাদের সুবিধার জন্য, যাতে করে অঙ্কটা তাড়াতাড়ি করে শেষ হয়। এই লাইনটাকে আমরা সমীকরণ নাম্বার 3 দিলাম। এই লাইনটাকে ব্যবহার করি আমরা সহগ সমীকৃত করব। তো সহগ সমীকৃত পরে করব, আগে আমার অঙ্ক থেকে যখন চলককে সরাসরি ব্যবহার করে মান বের করা যায় তাদেরকে আগে ব্যবহার করব। চলকের মানে ওই যে হরগুলোকে ব্যবহার করে চলকের মান পেয়ে তাকে ব্যবহার করে আমি উপরের লবের মান পেয়ে যাব, ওগুলো আগে কাজ শেষ করব। সব কাজ শেষ করার পরে আমি যাব সহগ সমীকৃত করতে। অর্থাৎ সহগ সমীকৃত একদম অঙ্কের শুরুতেই করে ফেলবো না, এটা পরে। তো এখন দেখেন, আমরা জানি যে এখান থেকে আমরা চলকের মান পাই -2। তো -2 আমরা এখন 2 নং সমীকরণে বসাবো। -2 আমরা কয় নং সমীকরণে বসাবো? -2 আমরা 2 নং সমীকরণে বসাবো। তো আমি বসাইলাম। আপনারা ভাবতে পারবেন কি হিচিবিচি দেখা যাচ্ছে। এটা আপনারা যখন বসাবেন তখন এরকম দেখা যাবে, যেখানেই এক্স সেখানেই -2। তাহলে এখানে কি ছিল? এক্স কিউব, তো আমরা লিখলাম -2 হোল কিউব। এ এক্স, তো এক্সের জায়গায় -2, এক্স প্লাস 2, তাহলে এক্সের জায়গায় -2, এক্স -2, এই যে এক্সের জায়গায় -2, তাহলে যেখানেই এক্স সেখানেই -2। ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করার পরে এক পর্যায়ে আমরা রেজাল্ট হিসাবে কি পেলাম প্রিয় শিক্ষার্থীরা? আমরা রেজাল্ট হিসাবে পেলাম সি এর মান 2/9। সি এর মান কত আসলো? সি এর মান আসলো 2/9। আচ্ছা, তাহলে আমরা সরাসরি সি এর মান পেয়ে গেছি। এবার আমরা যাব আরেকটা দেখি হরকে ব্যবহার করতে পারি কিনা। এই যে দেখেন, এখানে আরেকটা হর হিসাবে কি আছে? আরেকটা হর হিসাবে আছে x-2। তাহলে এখান থেকে চলকের মান কত আসবে? 2। এবার এই 2 আমরা 2 নং সমীকরণে বসায়া দিব। অর্থাৎ চলকের মান বসাইতে পারবো এরকম সুযোগ আছে, তখন আমি 2 নং সমীকরণকে ব্যবহার করব। কিন্তু চলকের মান বসানোর কোনো সুযোগ নাই, সহগ সমীকৃত করতে হবে, তখন আমি 3 নং সমীকরণকে ব্যবহার করব। আমি কথাটা আবারও ক্লিয়ার করি। যখন আমরা চলকের মান পাচ্ছি, চলকের মান বসায়া আমি উপরের ইংরেজি অক্ষরের মান পেয়ে যাব। তো ওই যে চলকের মান যে বসাবো, কোথায় বসাবো? 2 নং সমীকরণে বসাবো। আর যখন দেখব যে না, আমি আর চলকের মান পাচ্ছি না, আর কোনো সুযোগ নাই, আমাকে এখন সহগ সমীকৃত করতে হবে, তখন আমি 3 নং সমীকরণকে ব্যবহার করব। আচ্ছা, তো আমরা এখন এখান থেকে x এর মান 2 নং সমীকরণে বসাবো। 2 নং সমীকরণে যখন আমি x এর মান 2 বসাবো, তখন ক্যালকুলেশন করে আবার d এর মান পেয়ে গেলাম 2/9। তো c এর মানও 2/9 আসছে, d এর মানও 2/9 আসছে, কিছু করার নেই, আসছে। তো এখন আর আমরা চলকের মান পাবো না, কারণ ইতিমধ্যে চলকের এখানকার মান ব্যবহার করছি, এখানকার মান ব্যবহার করছি, এখান থেকে আমরা চলকের মান পাচ্ছি না, তো আর ব্যবহার করা যাচ্ছে না। এখন আমরা 3 নং সমীকরণে চলে যাব। আমি এখন চিন্তা করব আমার এখনো কয়টা মান বের করা বাকি। আমি দেখতেছি আমার এখনো এ এর মান বের করা বাকি, বি এর মান বের করা বাকি, 2টা মান বের করা বাকি। তাহলে আমি সহগ সমীকৃত করব কাদের? আমি দেখব চলকের সর্বোচ্চ পাওয়ার কত, আমি তার সহগ সমীকৃত করব। আমি একটা মান পেয়ে যাব। আরও একটা মান লাগবে, আমি ওই যে সর্বোচ্চ পাওয়ার যেটা তার চেয়ে একটু ছোট, মানে পাওয়ার একটু কম, এক্স কিউবের চেয়ে ছোট কোনটা? এক্স স্কোয়ার। আমি এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব, আমি আরেকটা মান পেয়ে যাব। যদি আমার আরও মান লাগতো, তাহলে আমি আরেকটু ছোট, অর্থাৎ এক্স, তার সহগ সমীকৃত করব, রেজাল্ট আসবে। যদি আমার আরও মান লাগতো, তাহলে আমি ওই এক্সের চেয়ে ছোট, অর্থাৎ ধ্রুবপদ, তার সহগ সমীকৃত করব, আমি আরেকটা মান পেয়ে যাব। এইভাবে করে সহগ সমীকৃত করতে হয়। তো আমার যেহেতু 2টা মান লাগবে, আমি দেখতেছি সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে 3। তাহলে আমরা এই মুহূর্তে এক্স কিউবের সহগ সমীকৃত করব। কার সহগ সমীকৃত? এক্স কিউবের সহগ সমীকৃত। যখন আমি এক্স কিউবের সহগ সমীকৃত করব, এটা কি? এই জিনিসটা কি? এটা হচ্ছে আমি 3 নং সমীকরণে এসে কেবলমাত্র
এক্স কিউবের দিকে তাকাবো, আর কারো দিকে না। 3 নং সমীকরণে এসে শুধুই মাত্র এক্স কিউবের দিকে তাকাবো, আর কারোর দিকে তাকাবো না। এক্স কিউবের দিকে তাকায়া তার সহগগুলোকে নিয়ে নিব, তাহলে দেখেন বাম দিকে এক্স কিউবের সহগ 1 সমান চিহ্ন দিব, ডান দিকে এক্স কিউবের সহগ a প্লাস সি প্লাস ডি। বাস সহগ সমীকৃত হয়ে গেছে। আমি এটা জাস্ট এখানে এমনি লিখলাম, আমি পরের পৃষ্ঠা থেকে আপনাদেরকে দেখাবো। তাহলে এক্স কিউবের সহগ সমীকৃত যখন করব 1 ইকুয়াল টু a প্লাস সি প্লাস ডি, অর্থাৎ এক্স কিউবের সহগ, এক্স কিউবের সহগ, এক্স কিউবের সহগ, এক্স কিউবের সহগ। দেখেন প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সি এবং ডি এর মান জানেন। সি এর মান 2/9, ডি এর মান 2/9, বসাবেন, এ এর মান চলে আসবে। এরপর পরই আমরা এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব। কার সহগ সমীকৃত? এক্স স্কোয়ারের সহগ সমীকৃত। এক্স স্কোয়ারের সহগ সমীকৃত যখন আমরা করব, বাম দিকে এক্স স্কোয়ার দেখা যাচ্ছে না, তাহলে সহগ 0। কারণ 0-র সাথে যদি এক্স স্কোয়ার গুণাকারে থাকে তাহলে পুরাটাই 0 হয়ে যাবে, তখন অঙ্কের মধ্যে লেখার দরকার পড়ে না। এই জন্যই তো এক্স স্কোয়ারকে দেখা যাচ্ছে না। এক্স স্কোয়ারের সহগ 0, এই জন্যই এক্স স্কোয়ারকে দেখা যাচ্ছে না, কারণ এক্স স্কোয়ারকে 0 দিয়ে গুণ দিলে 0 হয়ে যায়। আচ্ছা, তাহলে বাম দিকে এক্স স্কোয়ারের সহগ 0, ডান দিকে এক্স স্কোয়ারের সহগ বি মাইনাস 2c প্লাস 2d। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সি এর মান জানেন, ডি এর মান জানেন, বসায় দিলে ক্যালকুলেশন করলে বি এর মান চলে আসবে আপনাদের সামনে। অঙ্কটা কমপ্লিট। তো সহগ সমীকৃত সহজ জিনিস, হ্যাঁ, সহগ সমীকৃত সহজ জিনিস। আমরা বললাম 3 নং সমীকরণে এক্স কিউব ও এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই। এক্স কিউবের সহগ সমীকৃত যখন আমরা করেছি তখন আমরা রেজাল্ট পেয়েছি 1 ইকুয়াল টু a প্লাস সি প্লাস ডি। এক্স স্কোয়ারের সহগ সমীকৃত যখন করেছি তখন রেজাল্ট পেয়েছি 0 ইকুয়াল টু b মাইনাস 2c প্লাস 2d। চলেন সমীকরণে মান বসাই দিই, অঙ্কটা শেষ হয়ে যাবে। 4 নং সমীকরণে সি এর মান, ডি এর মান আমরা বসায় দিলাম। এবার দেখেন, যখন এই মানগুলোকে এই পাশে আনবেন, 1 মাইনাস 2/9 মাইনাস 2/9 ইকুয়াল টু a, এই যে প্লাস 2/9 এই সাইডে আনলেন, মাইনাস 2/9 প্লাস 2/9 এই সাইডে আনলেন, মাইনাস 2/9। তাহলে আমরা বলতে পারি সেটা হচ্ছে এখানে হচ্ছে মাইনাস 4/9। তাহলে এবার 5/9, কারণ 1 থেকে যখন আপনি 9/4 বিয়োগ করবেন তখন 9/5 থাকবে। সহজ জিনিস আমি দেখাই দিই দরকার হইলে। এই যে লসাগু হিসাবে 9 বসলো, উপরে 9 বিয়োগ 4, ঠিক আছে। তাহলে 5/9 ইকুয়াল টু a। তাহলে a এর মান কত আসলো? a এর মান আসলো 5/9, ঠিক আছে, চলে আসছে একটা ইংরেজি অক্ষরের মান। এবার আমরা পরবর্তী যে এখানে এখন মান বসাই দেব। মান বসাই দিলে আরেকটা মান আমরা পেয়ে যাব। 5 নং সমীকরণে সি ও ডি এর মান বসিয়ে দিই, ক্যালকুলেশন করলে বি এর মান চলে আসছে 0। তাহলে আমরা এ এর মান পাইলাম, বি এর মান পাইলাম, সি এর মান, ডি এর মান পাইলাম। 1 নং সমীকরণে বসাই দেন, অঙ্কটা সমাপ্ত হয়ে যাক। এ বি সি ডি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এক্স কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। এখানে কি ছিল? এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 5 প্লাস এখান থেকে কী ছিল? সি ডিভাইডেড বাই এক্স প্লাস 2 প্লাস ডি ডিভাইডেড বাই এক্স মাইনাস 2, ঠিক কিনা? এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই হর প্লাস সি ডিভাইডেড বাই হর প্লাস ডি ডিভাইডেড বাই হর। তো আমরা এখন এ এর জায়গায় এ এর মান, বি এর জায়গায় বি এর মান, সি এর মান, ডি এর মান বসাই দিলাম জায়গা মতো। এক্স এর সাথে যদি এটা গুণ করি তাহলে 5x ডিভাইডেড বাই 9, 2/9 2/9। এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে একটু লিখে দেখাই আপনাদেরকে। 5x বাই 9 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 5। দেখেন, আপনি যখন এই অঙ্কটা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন তখন কি ঘটনা ঘটবে একটু সংক্ষেপে বলি। সেটা হচ্ছে, যদি আমরা দেখি যে ভাগ চিহ্নের উপরে ভগ্নাংশ আছে, তখন খুব সহজে আমরা যেই কাজটা করব, ভাগ চিহ্নের উপরে যেই ভগ্নাংশ আছে ওই ভগ্নাংশের যেই হর তাকে আমরা একেবারে নিচে নামায় দিব। এই যে এখানেও একই কথা, 2/9 ডিভাইডেড বাই এক্স প্লাস 2। আমরা কি করব? এই যে এখান থেকে 2/9, এই যে হর হিসাবে যে 9 আছে না, তাকে আমরা একেবারে নিচে নামায়া দিব। এটা কিভাবে করে হয় আমি সেই ব্যাখ্যাটা একটু দিয়ে দিই। সেটা হচ্ছে,
দেখেন 2/9 ডিভাইডেড বাই এক্স প্লাস 2। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী লাইনে গিয়ে 2/9 লিখলাম। এই যে ভাগ, ভাগ উল্টালে কি হয়? গুণ। তাহলে ভাগের পরে যে থাকে সে উল্টায় যায়, এক্স প্লাস 2 উল্টায় গেলে 1/x প্লাস 2। কীভাবে করে? সেটা হচ্ছে এক্স প্লাস 2 এর নিচে মনে মনে 1 আছে, এক্স প্লাস 2 এর নিচে মনে মনে 1 আছে। তাহলে আমি যখন এই যে ভাগ চিহ্নকে উল্টায়া গুণ করলাম, তাহলে ভাগ চিহ্নের পরে থাকা এই অংশটা উল্টায়া যাবে, তাহলে 1/x প্লাস 2। ঠিক আছে? তাহলে তখন আমরা কী লিখতে পারি? 2 ডিভাইডেড বাই 9 ইন্টু এক্স প্লাস 2। এই জন্যই আমরা বলি সংক্ষেপে এই কাজটা করে ফেলা যায়। সেটা হচ্ছে যদি ভাগ চিহ্নের উপরে ভগ্নাংশ থাকে তাহলে ওখানকার হরটাকে একেবারে নিচে নিয়ে আসেন সহজে, শেষ। তাহলে ওই হিসাবে 5x/9, 5x/9, ওই 9টাকে নিচে লিখে ফেললাম। 2/9, 9টাকে নিচে লিখে ফেললাম। 2/9, 9টাকে নিচে লিখে ফেললাম। তাহলে আমরা বলতে পারি x³ ডিভাইডেড বাই পি অফ এক্স, তাকে যদি আংশিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা এই রেজাল্টটা পাই। এই যে এই ভগ্নাংশটার একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ। এই অংশগুলো সব যখন একত্র হবে তখন এইটা আসবে। এই ভগ্নাংশগুলো যখন একত্র হবে তখন এইটা আসবে। তার মানে এই ভগ্নাংশটার একটা অংশ, এটা একটা অংশ, একটা অংশ। এই জন্যই বলা হয় আংশিক ভগ্নাংশ। এই ভগ্নাংশটার আংশিক ভগ্নাংশ, ভগ্নাংশটার আংশিক ভগ্নাংশ। মানে এ একা কিন্তু এই পুরাটাকে রিপ্রেজেন্ট করে না, এটা একা কিন্তু এই পুরাটাকে প্রতিনিধিত্ব করে না। এরা সবাই যখন মিলিত হবে তখন আমরা এটাকে পাবো। তাহলে এরা প্রত্যেকে আলাদা আলাদাভাবে এই ভগ্নাংশর অংশ বিশেষ, এজন্যই বলা হয় আংশিক ভগ্নাংশ। ওকে, তাহলে আমরা x³ ডিভাইডেড বাই পি অফ এক্সকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই যে প্রশ্নটা ময়মনসিংহ বোর্ড 2025, এটা ইজি হায়ার ম্যাথ বই থেকে আমরা সমাধান করেছি। আমাদের ইজি হায়ার ম্যাথ বই বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই। প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে সেগুলোর কিউআর কোড দিয়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা কোনো একটা প্রশ্ন বুঝতে না পারলে, সমাধান বুঝতে না পারলেই পাশে দেওয়া কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তারা দেখতে পাবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।